আপনার চাকরিটা হয়তো অনেকের কাছে স্বপ্নের মতো। এসি রুম, ভালো স্যালারি আর গাড়ির সুবিধা। কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন, আপনি আসলে সুখী নন। একে বলা হয় গোল্ডেন হ্যান্ডকাফ বা সোনার হাতকড়া। আপনি কি এই সোনার শিকল ভেঙে নিজের আসল প্যাশন খুঁজে পেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বাগতম বুক এক্সপ্লোরারে। আজ আমরা যেই বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম ক্যারিয়ার কারেজ, লিখেছেন কেটি ক্যালি। এই বইটি আসলে তাদের জন্য যারা জানেন যে তাদের বর্তমান অবস্থা তাদের গন্তব্য নয়, যারা মনে করেন তাদের মধ্যে আরও অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বা কিভাবে ভয় কাটাবেন তা বুঝতে পারছেন না। লেখিকা কেটি ক্যালি দীর্ঘ সময় ধরে এক্সিকিউটিভ কোচ হিসাবে কাজ করেছেন। তিনি গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের কোচিং করিয়েছেন। তিনি দেখেছেন যে অনেক মানুষ বাহ্যিকভাবে সফল হলেও ভেতরে ভেতরে তারা এক ধরনের শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা থেকেই জন্ম নেয় এক ধরনের স্থিবিরতা। কেটি ক্যালি এই বইটিতে পুরো ক্যারিয়ার জার্নিকে একটি পর্বতারোহণের সাথে তুলনা করেছেন। ভাবুন তো, মাউন্ট এভারেস্টে ওঠার আগে কেউ কি দৌড়ে গিয়ে পাহাড়ে চড়া শুরু করে? একদমই না। তাদের প্রথমে যেতে হয় বেস ক্যাম্পে। সেখানে তারা নিজেদের শরীর, মন এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করে। ঠিক তেমনি স্বপ্নের ক্যারিয়ার গড়ার আগেও আমাদের একটি মানসিক বেস ক্যাম্প বা প্রস্তুতি পর্ব পার করতে হয়। অধিকাংশ মানুষ ভুলটা ঠিক এখানেই করে। তারা প্রস্তুতি না নিয়েই পাহাড়ের চূড়ার দিকে দৌড়াতে চায় এবং মাঝপথে দম হারিয়ে ফেলে। তাই আমাদের গল্পের শুরুটা হবে এই বেস ক্যাম্প থেকে। বইয়ের ভাষায় একে বলা হচ্ছে ডিসকভারিং ইয়োর পারপাস বা নিজের উদ্দেশ্য খুঁজে বের করা। পাহাড়ের নিচে দাঁড়িয়ে প্রথম যে প্রশ্নটি নিজেকে করতে হয় তা হলো, আমি আসলে কে এবং আমি এই পাহাড়ে উঠতে চাইছি কেন? কেটি ক্যালি বলছেন, আমাদের জীবনের অনেক সিদ্ধান্তই আসলে আমাদের নিজেদের নেওয়া নয়। ছোটবেলা থেকে পরিবার, সমাজ বা বন্ধুদের দেখে আমরা কিছু লক্ষ্য ঠিক করে ফেলি। হয়তো কেউ ডাক্তার হয়েছে তাই আমাকেও হতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো স্যালারি পাওয়া যাবে তাই ওদিকেই যাওয়া। কিন্তু ৩০ বা ৩৫ বছর বয়সে এসে মনে হয় আমি আসলে এই জীবনটা চাইনি। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য লেখিকা আমাদের শৈশবের আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক হতে বলেছেন। আমাদের ফিরে তাকাতে হবে অতীতে। ছোটবেলায় যখন টাকার চিন্তা ছিল না, স্ট্যাটাসের চিন্তা ছিল না, তখন আপনি কি করতে ভালোবাসতেন? কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসতেন, কেউ হয়তো গল্প বলতে, আবার কেউ হয়তো ভাঙা খেলনা ঠিক করতে। সেই কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার আসল প্যাশন বা ন্যাচারাল ট্যালেন্ট। তবে শুধুমাত্র প্যাশন দিয়ে ক্যারিয়ার হয় না, এর সাথে মেলাতে হয় আপনার কোর ভ্যালিউজ বা মূল্যবোধকে। বেস ক্যাম্পে বসে আপনাকে একটি তালিকা তৈরি করতে হবে। আপনার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি জিনিস কি? টাকা বা আর্থিক নিরাপত্তা, স্বাধীনতা বা ফ্লেক্সিবিলিটি, নাকি মানুষের সেবা করা বা ইম্প্যাক্ট তৈরি করা? ধরা যাক আপনার প্রধান ভ্যালু হলো স্বাধীনতা, কিন্তু আপনি এমন এক চাকরিতে আছেন যেখানে সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি ডেস্কে বসে থাকতে হয়। তাহলে আপনি কখনোই সেই কাজে শান্তি পাবেন না, তা সে যত টাকাই স্যালারি হোক। কেটি ক্যালি একে বলছেন মিস অ্যালাইনড ভ্যালুজ, আর এই মিস অ্যালাইনমেন্টই হল বার্নআউট বা কাজের প্রতি অনীহার প্রধান কারণ। নিজেকে চেনার পরের ধাপটি হল নিজের শক্তি এবং দুর্বলতাকে নির্মমভাবে বিশ্লেষণ করা। পর্বতারোহীরা যেমন জানেন তাদের ব্যাগে কতটুকু অক্সিজেন আছে বা তাদের পায়ের পেশি কতটা শক্তিশালী, আপনাকেও জানতে হবে আপনার সুপার পাওয়ার কি। এখানে একটি মজার বিষয় আছে। আমরা অনেকেই ভাবি আমাদের দুর্বলতাগুলোকে ঠিক করতে হবে, কিন্তু এই বইয়ের মতে দুর্বলতা ঠিক করতে গিয়ে সময় নষ্ট না করে নিজের যেটা শক্তিশালী দিক সেটাকে আরও ধারালো করা বেশি বুদ্ধিমানের কাজ। আপনি যদি কথা বলতে ভালো পারেন তবে সেটাকে কাজে লাগান। আপনি যদি বিশ্লেষণে বা অ্যানালিসিসে ভালো হন তবে সেদিকে ফোকাস করুন। বেস ক্যাম্পের এই পর্যায়ে লেখিকা আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি করেন। তিনি বলেন, ভয়। আমরা অনেকেই জানি আমরা কি চাই, কিন্তু আমরা শুরু করি না কেন? কারণ ভয়। পাছে লোকে কিছু বলে, যদি আমি ব্যর্থ হই, যদি আমার স্যালারি কমে যায়। বেস ক্যাম্পে বসে এই ভয়গুলোকে অস্বীকার করা যাবে না, বরং এগুলোকে স্বীকার করে নিতে হবে। প্রস্তুতি মানেই হলো আপনি জানেন সামনে ঝড় আসবে, আপনি জানেন খারাপ পথ আসবে, এবং আপনি মানসিকভাবে প্রস্তুত যে হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কিন্তু তবুও আমি পা বাড়াবো। সুতরাং বন্ধুরা, আমাদের যাত্রার প্রথম ধাপ শেষ হলো। আমরা এখন বেস ক্যাম্পে দাঁড়িয়ে আছি। আমরা জানি আমাদের শৈশবের স্বপ্ন কী ছিল, আমরা জানি আমাদের ভ্যালিউজ বা মূল্যবোধ কী, এবং আমরা আমাদের শক্তিগুলো চিনে নিয়েছি। কিন্তু এখন সময় এসেছে তাঁবু গুটিয়ে পাহাড়ের কঠিন পথটায় পা বাড়ানোর। আর তখনই আমাদের সামনে আসবে সবচেয়ে বড় দানব, যার নাম ফিয়ার বা ভয়। বইয়ের পরবর্তী অংশে কেটি ক্যালি দেখিয়েছেন কিভাবে এই ভয়ের চোখে চোখ রেখে কথা বলতে হয়। বন্ধুরা, বেস ক্যাম্পের প্রস্তুতি শেষ। এখন আমরা পাহাড়ের দিকে পা বাড়াচ্ছি। কেটি ক্যালি তার বইতে এই পর্যায়টিকে বলছেন দ্য অ্যাসেন্ট বা আরোহণ। পাহাড়ের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে যতটা রোমাঞ্চকর মনে হয়, উঠতে শুরু করলে বাস্তবতাটা বোঝা যায়। নিঃশ্বাস ভারী হয়ে আসে, পা ব্যথা করতে থাকে। কেরিয়ারের ক্ষেত্রে এই পর্যায়টি হলো যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি নতুন কিছু করবেন, কিন্তু ঠিক তখনই আপনার মস্তিষ্ক বা ব্রেন আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করল, দাঁড়াও, বিপদ আছে।
এই পর্বে আমরা জানব আমাদের সেই অদৃশ্য শত্রু সম্পর্কে, যার নাম ভয় বা ফিয়ার। লেখিকা বলেন, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও কাজ করে যাওয়া। আমরা সাধারণত মনে করি আমরা ব্যর্থতাকে ভয় পাই, ফিয়ার অফ ফেলিয়ার। যদি আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি আর দেউলিয়া হয়ে যাই, যদি আমি প্রমোশন না পাই, এটা খুবই স্বাভাবিক ভয়। কিন্তু কেটি কেলি আমাদের অবাক করে দিয়ে বলেন, অনেকেই আসলে সফলতাকে ভয় পায়, ফিয়ার অফ সাকসেস। এটা শুনতে অদ্ভুত লাগলেও সত্য। অবচেতন মনে আমরা ভাবি, যদি আমি সফল হই তাহলে কি আমার উপর আরও কাজের চাপ বাড়বে, আমার বন্ধুরা কি আমাকে হিংসে করবে, আমি কি আমার পরিবারকে সময় দিতে পারবো না। এই অজানা ভবিষ্যতের ভয় আমাদের অবচেতন মনকে আটকে রাখে। লেখিকা বলেন, আপনি যখনই কোনো বড় পদক্ষেপ নিতে যাবেন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি হারতে ভয় পাচ্ছেন নাকি জিতলে জীবন বদলে যাবে সেটা নিয়ে ভয় পাচ্ছেন। পাহাড়ের কিছুটা উপরে ওঠার পর অনেক পর্বতারোহীর মনে হয়, আমি এখানে কি করছি, আমি তো এটার যোগ্য নই। ক্যারিয়ারের ভাষায় একে বলা হয় ইম্পস্টার সিনড্রোম। আপনি হয়তো নতুন কোনো দায়িত্বে এসছেন বা নতুন কোনো উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি আসলে কিছুই জানেন না। মনে হচ্ছে আপনি সবাইকে ধোঁকা দিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে সবাই বুঝে ফেলবে যে আপনি অযোগ্য। কেটি কেলি তার কোচিং কেরিয়ারে দেখেছেন অনেক বড় বড় সিইওরাও এই সমস্যায় ভোগেন। এটা কাটানোর উপায় কি? লেখিকা বলছেন, ফ্যাক্ট ভার্সেস ফিকশন মেথড ব্যবহার করতে। যখনই মনে হবে আপনি অযোগ্য, ফিকশন, তখনই খাতা কলম নিয়ে বসে পড়ুন। আপনার অতীতের অর্জনগুলো, আপনি কোন কোন কঠিন পরিস্থিতি সামলে এসছেন সেগুলো লিখুন, ফ্যাক্ট। আপনার মস্তিষ্ক যখন প্রমাণ দেখবে তখন সেই ভয়টা কেটে যাবে। মনে রাখবেন, আপনি যা জানেন না তা শেখা যায়, কিন্তু নিজের ওপর বিশ্বাস হারানোটা সবচেয়ে বড় বাধা। পাহাড়ের মাঝপথে অনেক সময় মনে হয় আর ওপরে না উঠি, এখানেই তাঁবু গেড়ে থেকে যাই। এটাকেই আমরা বলি কমফর্ট জোন। কমফর্ট জোন হলো একটি নরম বিছানার মতো। সেখানে শুয়ে থাকতে খুব আরাম, কিন্তু সেখানে কোনো গ্রোথ বা উন্নতি হয় না। কেটি কেলি এখানে একটি চমৎকার কনসেপ্ট দিয়েছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য প্যানিক জোন বা আতঙ্কের জায়গায় যাওয়া নয়, আমাদের লক্ষ্য হলো স্ট্রেচ জোনে থাকা। যে কোনো রাবার ব্যান্ডকে যদি আপনি খুব বেশি টানেন সেটা ছিঁড়ে যাবে, প্যানিক জোন। আবার যদি একদমই না টানেন সেটা ঢিলে হয়ে পড়ে থাকবে, কমফর্ট জোন। আপনাকে ঠিক ততটুকু রিস্ক বা ঝুঁকি নিতে হবে যাতে আপনি একটু চাপে থাকেন, একটু অস্বস্তিতে থাকেন, কারণ মানুষ একমাত্র অস্বস্তিকর পরিস্থিতিতেই নতুন কিছু শেখে। তাই আপনার বস যদি আপনাকে এমন কোনো প্রজেক্ট দেয় যা আপনি আগে কখনো করেননি, ভয় না পেয়ে ভাবুন, এটি আমার স্ট্রেচ জোন, আমি এখান থেকেই শিখব। কেরিয়ার কারেজ মানে কি অন্ধের মতো ঝাঁপ দেওয়া? একদমই না। পর্বতারোহীরা কখনোই অন্ধের মতো ঝুঁকি নেন না, তারা জানেন কোথায় পা ফেলতে হবে। লেখিকা একে বলছেন ক্যালকুলেটেড রিস্ক। আপনি যদি ভাবেন চাকরি ছেড়ে দেবেন, তবে হুট করে কালকেই রেজিগনেশন লেটার দেবেন না। ঝুঁকি নেওয়ার আগে ওয়ার্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ কি হতে পারে তা ভাবুন। যদি এই উদ্যোগটা ব্যর্থ হয়, আমি কি মারা যাব? না। আমার কি রাস্তায় থাকার অবস্থা হবে? সম্ভবত না, যদি সেভিংস থাকে। আমি কি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হলো হ্যাঁ। যখন আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কল্পনায় দেখে ফেলবেন এবং তার সমাধান ভেবে রাখবেন, তখন ঝুঁকি নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। ভয় তখন আর আপনাকে প্যারালাইজড বা অচল করতে পারে না। বন্ধুরা, এখন আমরা পাহাড়ের বেশ খানিকটা উপরে আছি। আমরা ভয়কে চিনেছি, ইম্পস্টার সিনড্রোমকে ধমক দিয়ে চুপ করিয়েছি এবং কমফর্ট জোন থেকে বেরিয়ে এসেছি। কিন্তু সামনে পথ আরও কঠিন, বাতাস আরও পাতলা। একা একা এই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। এভারেস্ট জয় করতে যেমন শেরপা বা গাইড লাগে, আপনার কেরিয়ারের জন্যও ঠিক তেমনই একটি সাপোর্ট সিস্টেম লাগে। কিন্তু কাদের নিয়ে টিম বানাবেন? বস কি বন্ধু হতে পারে? মেন্টর কোথায় পাবেন? বন্ধুরা, আমরা পাহাড়ের বিপদসংকুল পথে অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোনো বড় অর্জনই কখনো একা হয় না। কেটি কেলি তার বইতে বারবার একটা কথা মনে করিয়ে দিয়েছেন, ক্যারিয়ার কোনো সোলো স্পোর্ট বা একক খেলা নয়, এটি একটি টিম স্পোর্ট। এই পর্বে আমরা কথা বলবো আপনার সাপোর্ট টিম নিয়ে। পাহাড়ে যেমন রোপ টিম বা দড়িতে বাঁধা সঙ্গীরা একে অপরকে বাঁচায়, ক্যারিয়ারেও আমাদের এমন কিছু মানুষের প্রয়োজন। পাহাড় অচেনা হলে আমরা যেমন গাইড বা শেরপা খুঁজি, ক্যারিয়ারেও আমাদের তেমন মেন্টর প্রয়োজন। মেন্টর হলেন তিনি যিনি এই পথ দিয়ে আগে হেঁটেছেন, যিনি জানেন কোথায় গর্ত আছে আর কোথায় পা ফসকে যাওয়ার ভয় আছে। এখন প্রশ্ন হলো, মেন্টর পাবেন কোথায়? অনেকেই ভুল করেন, তারা সরাসরি গিয়ে কাউকে বলে বসেন, ভাইয়া বা আপু, আপনি কি আমার মেন্টর হবেন? এটা ভুল পদ্ধতি। এটা অনেকটা প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব দেওয়ার মতো। লেখিকা পরামর্শ দিচ্ছেন সম্পর্ক তৈরি করার। আপনার ইন্ডাস্ট্রিতে যাকে আপনি শ্রদ্ধা করেন, তাকে ছোট একটি মেইলে বা মেসেজে জানান যে তার কাজ আপনাকে কতটা অনুপ্রাণিত করে।
তাকে কফির দাওয়াত দিন বা 10 মিনিটের জুম কলের অনুরোধ করুন। তার কাছে স্পেসিফিক কোনো সমস্যার সমাধান চান। যখন তিনি দেখবেন আপনি তার পরামর্শ কাজে লাগিয়ে উন্নতি করছেন, তখন তিনি নিজে থেকেই আপনার মেন্টরের ভূমিকা পালন করবেন। মনে রাখবেন, বস এবং মেন্টর সবসময় এক ব্যক্তি নাও হতে পারেন। বস আপনাকে কাজ দেন আর মেন্টর আপনাকে পথ দেখান। আপনার ক্যারিয়ারে এমন একজন মানুষের খুব দরকার যিনি আপনাকে নিরপেক্ষভাবে সত্য কথাটা বলতে পারবেন। নেটওয়ার্কিং শব্দটা শুনলেই অনেকের গায়ে জ্বর আসে, মনে হয় স্বার্থপরের মতো কারো সাথে পরিচিত হওয়া। কিন্তু কেটি কেলি এই ধারণাটা ভেঙে দিয়েছেন। তিনি বলেন, নেটওয়ার্কিং মানে শুধু বিজনেস কার্ড বিনিময় করা নয়, এর মানে হলো রিলেশনশিপ বিল্ডিং বা সম্পর্ক তৈরি করা। আপনার রোপ টিমে কারা থাকবে? সমমনা মানুষ, যারা আপনার মতোই স্বপ্ন দেখে। আপনি যদি অলস মানুষের সাথে মেশেন, আপনিও অলস হয়ে যাবেন। আর যদি আপনি এমন মানুষের সাথে মেশেন যারা প্রতিনিয়ত নিজেদের চ্যালেঞ্জ করছে, তবে আপনিও অজান্তেই ওপরে উঠতে শুরু করবেন। আজই আপনার ফোনবুক বা লিঙ্কডইন প্রোফাইল চেক করুন। আপনার নেটওয়ার্কে এমন 5 জন মানুষ কি আছে যাদের বিপদে আপনি ফোন দিতে পারেন বা ক্যারিয়ারের পরামর্শ চাইতে পারেন? যদি না থাকে, তবে আজ থেকেই সেই সম্পর্ক গড়ায় মন দিন। সাহায্য চাওয়ার আগে সাহায্য করার মানসিকতা তৈরি করুন। ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, পাহাড়ের আবহাওয়া বোঝা। পাহাড়ে উঠতে গেলে যেমন আবহাওয়া বুঝতে হয়, অফিসে কাজ করতে গেলে বুঝতে হয় মানুষের আবেগ। একেই বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ। আমরা অনেকেই ভাবি টেকনিক্যাল স্কিল বা ভালো কাজ জানলেই প্রমোশন পাওয়া যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি কাজ খুব ভালো পারেন, কিন্তু আপনার ব্যবহার খারাপ, আপনি কারো সাথে মিশতে পারেন না বা রেগে যান, তাহলে আপনি লিডার হতে পারবেন না। লেখিকা বলছেন, অন্যের জুতায় পা গলিয়ে দেখার ক্ষমতা থাকতে হবে। আপনার বস হয়তো আজ খুব খিটখিট করছেন, আপনি কি উল্টো রিয়্যাক্ট করবেন, নাকি বোঝার চেষ্টা করবেন তার ওপর উপর মহলের কোনো চাপ আছে কিনা? সহকর্মী বা কলিগদের সাথে সুসম্পর্ক রাখাটা ক্যারিয়ারে টিকে থাকার জন্য অক্সিজেনের মতো জরুরি। অফিস পলিটিক্স থাকবেই, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে হবে, তার অংশ হয়ে যাওয়া যাবে না। পাহাড়ের ওপরে ওঠার সময় আপনার গাইড যদি বলে, তোমার দড়ির গিটটা ঢিলা হয়ে গেছে, ঠিক করো, আপনি কি রেগে যাবেন, নাকি খুশি হয়ে তাকে ধন্যবাদ দেবেন? নিশ্চয়ই ধন্যবাদ দেবেন, কারণ সে আপনার প্রাণ বাঁচিয়েছে। অথচ অফিসে কেউ আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা রেগে যাই, ডিফেন্সিভ হয়ে যাই। আমরা মনে করি সে আমাকে অপমান করছে। কেটি কেলি বলেন, ফিডব্যাক হলো ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন্স। সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নিয়ে সেটাকে ডেটা বা তথ্য হিসেবে দেখুন। যদি কেউ বলে আপনার প্রেজেন্টেশন ভালো হয়নি, তবে জিজ্ঞেস করুন, ধন্যবাদ, আমি পরের বার ঠিক কোন জায়গাটা ইমপ্রুভ করতে পারি। যখন আপনি সমালোচনা হজম করতে শিখবেন এবং সেটাকে নিজের উন্নতির কাজে লাগাবেন, তখন আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে না। তাহলে বন্ধুরা, এই পর্বে আমরা জানলাম একা ওপরে ওঠা যায় না। আমাদের দরকার সঠিক মেন্টর, দরকার একটি শক্তিশালী নেটওয়ার্ক, আর দরকার ইমোশনাল ইন্টেলিজেন্স। আর হ্যাঁ, সমালোচনাকে ভয় পাওয়া যাবে না। আমাদের প্রস্তুতি শেষ, যাত্রাপথও আমরা অনেকটা পার করে এসেছি। এখন আমাদের গন্তব্য সেই কাঙ্ক্ষিত চূড়া বা সামিট। কিন্তু চূড়ায় পৌঁছানোর পর কি হবে? সাফল্য কি আসলেই সুখ নিয়ে আসে, নাকি সেখানে পৌঁছে আমাদের নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? বন্ধুরা, অভিনন্দন। অনেক চড়াই উতরাই পার করে আমরা এখন পাহাড়ের চূড়ায় বা সামিটে। ক্যারিয়ারের ভাষায় হয়তো আপনি সেই স্বপ্নের চাকরিটি পেয়েছেন, প্রমোশন পেয়েছেন বা নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। চারপাশের দৃশ্য এখান থেকে অপূর্ব লাগছে, তাই না? কিন্তু কেটি কেলি আমাদের সাবধান করে দিয়েছেন। তিনি বলছেন, সামিট কোনো শেষের জায়গা নয়, এটি একটি নতুন শুরুর জায়গা। অনেকেই ভাবেন সফল হওয়া মানেই জীবন সেট হয়ে যাওয়া, কিন্তু চূড়ায় বাতাস সবচেয়ে নেশি, চাপ সবচেয়ে বেশি। এখানে টিকে থাকাই আসল চ্যালেঞ্জ। এই পর্বে আমরা জানব সফল হওয়ার পর কি করতে হয়। আপনি যখন ওপরে উঠবেন, তখন আপনার দিকে অনেকের চোখ থাকবে। আপনি হয়তো এখন একটি টিমের দায়িত্বে আছেন। এই পর্যায়ে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, তা হলো অন্যের মতো হওয়ার চেষ্টা করা। ধরুন আপনার আগের বস খুব রাগী ছিলেন এবং তিনি সফল ছিলেন। আপনি ভাবলেন আপনাকেও রাগী হতে হবে, কিন্তু আপনার স্বভাব হয়তো শান্ত। লেখিকা বলছেন, এটা ভুল। একে বলে ইনঅথেন্টিক হওয়া বা মেকি হওয়া। অথেন্টিক লিডারশিপ মানে হলো নিজের আসল সত্তা বজায় রেখে নেতৃত্ব দেওয়া। আপনি যদি ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী হন, তবে জোর করে এক্সট্রোভার্ট সাজার দরকার নেই। আপনার শক্তি হয়তো শোনার ক্ষমতা, লিসেনিং স্কিল, সেটাকেই কাজে লাগান। মানুষ পারফেক্ট লিডার খোঁজে না, মানুষ আসল বা সৎ লিডার খোঁজে। নিজের দুর্বলতা স্বীকার করতে পারাটা দুর্বলতা নয়, বরং এটা সাহসের পরিচয়। পাহাড়ের চূড়ায় আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনাকে নিচে নামতেই হবে।
ঠিক তেমনি ক্যারিয়ারে সফল হওয়ার নেশায় আমরা অনেক সময় ব্যক্তিগত জীবন ধ্বংস করে ফেলি। পরিবার, বন্ধু, নিজের স্বাস্থ্য সবকিছু বিসর্জন দিয়ে সফল হওয়াটা আসলে ব্যর্থতারই নামান্তর। কেটি কেলি ব্যালেন্স বা ভারসাম্য শব্দটার চেয়ে হারমোনি শব্দটা বেশি পছন্দ করেন। ব্যালেন্স মানে দাড়িপাল্লায় মাপা, যা সবসময় সম্ভব হয় না। হারমোনি মানে হল সুরের মিল। কখনো কাজের চাপ বেশি থাকবে, তখন পরিবারকে বোঝাতে হবে, আবার কখনো পরিবারের প্রয়োজন বেশি হবে, তখন কাজকে একটু ছাড় দিতে হবে। লেখিকা বলেন, সফল ক্যারিয়ারের জন্য আপনাকে নিজের যত্ন বা সেলফ কেয়ার নিতেই হবে। পর্যাপ্ত ঘুম, ব্যায়াম এবং নিজের শখের জন্য সময় বের করা এগুলো বিলাসিতা নয়, এগুলো প্রয়োজনীয়তা। আপনি যদি নিজেই সুস্থ না থাকেন, তবে আপনি আপনার টিমকে বা কোম্পানিকে কিছুই দিতে পারবেন না। একটা অদ্ভুত ব্যাপার হলো, এভারেস্ট জয় করার পরও অনেক পর্বতারোহী বিষণ্ণতায় ভোগেন। একে বলা হয় পোস্ট সামিট ব্লুজ, কারণ তাদের জীবনের একমাত্র লক্ষ্য পূরণ হয়ে গেছে। এখন তারা কি করবেন? ক্যারিয়ারেও তাই ঘটে। আপনি সিইও হলেন বা স্বপ্নের গাড়ি কিনলেন, কিছুদিন খুব ভালো লাগবে, তারপর মনে হবে এটুকুই, এরপর কি? মানুষের প্রকৃতিই হলো এগিয়ে যাওয়া। তাই এক পাহাড়ের চূড়ায় ওঠার পর আপনাকে খুঁজতে হবে নেক্সট সামিট বা পরবর্তী পাহাড়। তবে এবারের লক্ষ্যটা শুধু নিজের জন্য নাও হতে পারে। এবারের লক্ষ্য হতে পারে অন্যকে ওপরে উঠতে সাহায্য করা। ক্যারিয়ারের শুরুতে আমরা ভাবি আমি কি পাব, কিন্তু আসল লিডারশিপের স্তরে পৌঁছালে ভাবনাটা বদলে যায়। আমি কি দিতে পারব? যখন আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে জুনিয়রদের মেন্টর করবেন, যখন আপনি সমাজের জন্য কিছু করবেন, তখনই আপনি সত্যিকারের তৃপ্তি বা ফুলফিলমেন্ট খুঁজে পাবেন। শেষ প্রশ্নটা নিজেকে করুন। আপনি যখন এই অফিস বা এই পৃথিবী ছেড়ে যাবেন, মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? আপনি কি শুধু একজন দক্ষ কর্মী ছিলেন, নাকি আপনি এমন একজন মানুষ ছিলেন যিনি অন্যদের জীবনকে স্পর্শ করতে পেরেছিলেন? কেটি কেলির ক্যারিয়ার কারেজ বইয়ের এটাই মূল শিক্ষা। সাহস মানে শুধু নিজের ভয় জয় করা নয়, সাহস মানে হল নিজের আলো দিয়ে অন্যের পথ আলোকিত করা। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে ভয়ের পাহাড় ডিঙিয়ে স্বপ্নের ক্যারিয়ার গড়তে হয়। বেস ক্যাম্পে আমরা নিজেকে চিনেছি, ভয়ের চোখে চোখ রেখে আমরা আরোহণ শুরু করেছি, সাপোর্ট টিম বা মেন্টরদের সাহায্য নিয়েছি এবং সবশেষে অথেন্টিক লিডার হিসেবে চূড়ায় পৌঁছেছি। শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, আপনি কি সোনার হাতকড়া বা গোল্ডেন হ্যান্ডকাফ ভেঙে ফেলতে প্রস্তুত? উত্তরটা আপনার কাছেই আছে। মনে রাখবেন, পাহাড়টা আপনার সামনে দাঁড়িয়ে আছে, সে নড়বে না। আপনাকেই নড়তে হবে, আপনাকেই পা বাড়াতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য সাহসের সঞ্চার করে থাকে, তাহলে আমাদের সার্থকতা। আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা কি, তা আমাদের কমেন্টে জানান। আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও বুক সামারি পেতে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বইয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাহস রাখুন, স্বপ্ন দেখুন। ধন্যবাদ।